নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আবারও স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমি নাইলা আক্তার, সহকারী শিক্ষক, বাংলাদেশ বিশ্ব পরিচয়, আগ্রাবাদ সরকারি করণী উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম। গত ক্লাসে আমি তোমাদেরকে বাংলাদেশের বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায় পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান এই অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। এই অধ্যায়ে মূলত 1947 সাল থেকে 1970 সাল পর্যন্ত, স্বাধীনতার আগ পর্যন্ত এবং ভাষা আন্দোলনের আগ থেকে স্বাধীনতার প্রাপ্তির আগ পর্যন্ত সমস্ত ঘটনাবলীগুলো এই অধ্যায়ে সন্নিবেশিত আছে। আজকে আমরা জাতীয়তাবাদের উন্মেষ অর্থাৎ জাতীয়তাবাদ জিনিসটা কি, কীভাবে বাংলার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে একাত্ম হয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং ভাষার জন্য আন্দোলন করতে পেরেছিল, কে সেই শক্তি জুগিয়েছিল, কীভাবে তারা এই ঐক্যবদ্ধ হয়ে এই বিশাল আন্দোলনের নেতৃত্ব দিতে পেরেছিল। জাতীয়তাবাদ হচ্ছে ভাষা, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য এবং চিন্তা মননে এক হওয়া। বাঙালি নিজেদেরকে রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি প্রভৃতি বিষয়ে তাদের একতা, এক হয়ে ওঠার যে উপলব্ধি, সেটাই হচ্ছে জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদের কারণেই সেই ভাষার জন্য যুদ্ধ করতে তারা সাহস পেয়েছে। পরবর্তী সময়ে যেটা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। মূলত ভাষা আন্দোলনের সেই সংগ্রাম পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনে আমাদেরকে প্রেরণা জুগিয়েছিল, শক্তি এবং সাহস জুগিয়েছিল। তাহলে জাতীয়তাবাদ হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার যে চেতনা, যে চেতনায় উজ্জীবিত হয়ে বাঙালি তাদের সেই নিপীড়ন, নির্যাতন এবং নিঃশেষিত হওয়া এবং শোষণের বিরুদ্ধে সোচ্চার হতে পেরেছিল, সেটাই হচ্ছে জাতীয়তাবাদ। এখন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব এবং এটা বাঙালির ইতিহাসে এবং পৃথিবীতে আমাদেরকে কিভাবে পরিচিতি দিয়েছে, আমরা কিভাবে এই দিনগুলো পালন করে থাকি এবং আমাদের ভিতরে সেই ভাষার প্রতি শ্রদ্ধা এবং সেই শহীদদের প্রতি শ্রদ্ধা বা শহীদ দিবসের প্রতি আমাদের কি করণীয়, আমরা কিভাবে আমাদের অতীত থেকে শিক্ষা নিয়ে আমাদের বর্তমান এবং ভবিষ্যতে আমরা সেই মানসিকতায় আমরা গড়ে উঠতে পারি এবং একটি দেশকে সুখী সমৃদ্ধ এবং সুন্দর দেশে পরিণত করতে পারি। এখানে বিষয়গুলো জানা দরকার তোমার মাল্টিপল চয়েসের জন্য, তোমার ওখানে নৈবেত্তিক প্রশ্নের জন্য এখান থেকে ভিতরের থেকে ছোট ছোট প্রশ্ন আসবে। 1953 সাল থেকে 21শে ফেব্রুয়ারি দিবস হিসেবে দেশব্যাপী আমরা পালন করে আসতেছি। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে নগ্ন পায়ে হেঁটে ফুল অর্পণ করে আমরা শহীদদের শ্রদ্ধা জানাই। আমরা স্কুলেও যাই, তোমরাও আসো, দেখো না, আমরা সবাই ফুল দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাই খালি পায়ে। সকালবেলা ভোরে আমরা গিয়ে সেই শহীদদের যে সমস্ত শহীদদের রক্তের বিনিময়ে আমরা ভাষা পেয়েছি, সেই ভাষা শহীদদেরকে আমরা শ্রদ্ধা জানাই আমাদের ভাষাকে। এবং বাঙালি জাতির কাছে দিনটি একটি শোকের এবং চেতনায় উজ্জীবিত হওয়ার দিন। শোকের দিনের পাশাপাশি সেটা আমাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেয় আমরা যে সাহসী জাতি, সংগ্রামী জাতি। আমাদের করণীয় কি, আমাদের জাতি থেকে, আমাদের দেশ থেকে, আমাদের অতীত থেকে আমরা কি শিক্ষা নিয়েছি। এখানে বাঙালি আওয়ামী লীগ সরকারের কূটনৈতিক তৎপরতার ফলে 1999 সালের 17 নভেম্বর জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি বিষয়ক অঙ্গ প্রতিষ্ঠান, শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি বিষয়ক অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে ইউনেস্কো। জাতিসংঘের এটা একটা অঙ্গ প্রতিষ্ঠান। এরা বিভিন্ন দেশে কি করে এই সমস্ত বিষয় নিয়ে কাজ করে, শিক্ষা নিয়ে কাজ করে, বিজ্ঞান সংস্কৃতি নিয়ে কাজ করে। ওই অঙ্গ প্রতিষ্ঠানটি দেশের 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি প্রদান করেছে এবং সারা দেশব্যাপী আমাদেরকে সম্মানিত করেছে। বিশ্বের সব ভাষার মানুষ যেন অন্য ভাষা বা সংস্কৃতির প্রতি সম্মান জানায় সেই সুযোগ করে দেওয়া হয়েছে।
হ্যাঁ, একটি দেশ ভাষার জন্য যুদ্ধ করে কিভাবে সারা বিশ্বে তাদের পরিচিতি দিতে পারে, তারা কিভাবে বিশ্বের দরবারে তাদের সাহসিকতার জন্য, তাদের সংগ্রামের জন্য, তাদের অধিকারের জন্য সোচ্চার হতে পারে, ভাষা আন্দোলনের এই সংগ্রাম একটি উদাহরণ হয়ে থাকবে। এর মাধ্যমে বাংলাদেশের 21শে ফেব্রুয়ারিতে ভাষার জন্য জনগণের আন্দোলন এবং রক্তদানের ইতিহাস পৃথিবীর জাতিসমূহের নিকট উপস্থাপিত হওয়ার সুযোগ হয়েছে। ইউনেস্কো, এই যে ওই তারিখটা মনে রাখা দরকার, 1999 সালের 17 নভেম্বর পৃথিবীর সকল জাতি 21শে ফেব্রুয়ারি নিজ নিজ ভাষার গুরুত্ব সমানভাবে উপলব্ধি করার সুযোগ পেয়েছে। আমাদের দেশে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তাদের ভাষা কিন্তু একটু ডিফারেন্ট, তারপরেও সংস্কৃতির বিকাশ সাধনে আমরা তাদের সেই ভাষাকে তাদের বিকাশ সাধনে আমরা তৎপর হব, তাদেরকে শ্রদ্ধা জানাবো, পাশাপাশি তাদের সেই ভাষার প্রতি দিবসটি পালনের সময়ে বাংলা ভাষার পাশাপাশি অন্যান্য জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির প্রতি আমরা সম্মান প্রদর্শন করতে শিখব। এটাই হচ্ছে এইগুলার উদ্দেশ্য, শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা পালনের উদ্দেশ্য। এরপরে আসছি আমরা বাঙালি জাতীয়তাবাদের বিকাশে রাজনৈতিক আন্দোলনের ভূমিকা। এই যে জাতীয়তাবাদ, এই যে চেতনা, শিক্ষা সংস্কৃতির বিকাশ, মননশীলতার বিকাশ, এখানে রাজনৈতিক আন্দোলনগুলো আমাদেরকে কিভাবে সাহায্য করেছে, এদের ভূমিকা কি? 47 সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব বাংলার জনগণ পাকিস্তান রাষ্ট্রের রাজনৈতিক চরিত্র এবং একই সঙ্গে জাতিতত্ত্বের ভুলগুলো বুঝতে পারে। যে দুভাগে ভাগ হয়ে তারা তাদের আলাদা আলাদা শিক্ষা সংস্কৃতি গড়ে তুলতে চেয়েছিল, সেগুলার কি ভুল বুঝতে পেরে পাকিস্তানের মোট জনসংখ্যার 56% বাঙালি হওয়ার পরও রাষ্ট্র পরিচালনা, প্রশাসনিক দায়িত্ব, অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকার সহ সর্বক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী কর্তৃত্ব শুরু করে। বাঙালি তথা পূর্ব বাংলার সাধারণ মানুষ সর্বক্ষেত্রে বঞ্চিত হতে থাকে। তারই ফলশ্রুতিতে রাজনৈতিক দল ও নেতৃত্বের মধ্যে 3টি ধারা লক্ষ্য করা যায়। এগুলা হচ্ছে পাকিস্তানের প্রতি অনুগত রাজনৈতিক দল, মুসলিম লীগ ও ইসলাম নামধারী দলসমূহ, পূর্ব বাংলার স্বার্থ রক্ষার জন্য সোচ্চার রাজনৈতিক দল, আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি এবং সাম্যবাদী আদর্শের রাজনৈতিক ধারা। তাহলে বাঙালির জাতীয়তাবাদের বিকাশে রাজনৈতিক আন্দোলনের এই যে রাজনৈতিক চরিত্রগুলার, রাজনৈতিক দলগুলার এই যে ভূমিকা, হ্যাঁ, একটা দেশের রাজনীতিকে সোচ্চার করতে, রাজনৈতিক চেতনায় উদ্ভাসিত করতে, রাজনৈতিক চেতনা নেতৃত্ব গড়ে তুলতে একটি দেশের রাজনৈতিক দলগুলা কী ধরনের ভূমিকা রাখে সেটা আমরা জানব। আওয়ামী মুসলিম লীগ, এক্ষেত্রে উল্লেখযোগ্য নাম হচ্ছে আওয়ামী মুসলিম লীগ। 1949 সালের 13 জুন ঢাকা রোজ গার্ডেনে এক সম্মেলনের মাধ্যমে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করে। সভাপতির দায়িত্ব গ্রহণ করেন মাওলানা আব্দুল খান ভাসানী, সাধারণ সম্পাদক টাঙ্গাইলের শামসুল হক এবং যুগ্ম সম্পাদক হন শেখ মুজিবুর রহমান। তাহলে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করে কারা? এই যে সম্পাদক, তারপরে দায়িত্ব গ্রহণ করেন ভাসানী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তারপরে যুগ্ম সম্পাদক হন শেখ মুজিবুর রহমান। এটা শুরুতেই বাঙালির স্বার্থে একটি বিস্তৃত কর্মসূচি গ্রহণ করে। এর মধ্যে প্রাদেশিক স্বায়ত্ত শাসন, জনগণের সার্বভৌমত্ব, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দান, পাট ও চা শিল্প জাতীয়করণ, বিনা ক্ষতিপূরণে জমিদারি ব্যবস্থা উচ্ছেদ, কৃষকদের মধ্যে ভূমি বন্টন, সমবায় ভিত্তিক চাষাবাদ। অর্থাৎ এই দল আওয়ামী মুসলিম লীগ একটা দল গঠন করে তারা তাদের দেশের স্বার্থে কি কি কাজ করেছিল। দেশের রাজনৈতিক দল মানে কি? রাজনৈতিক আদর্শ, তাদের করণীয়, দায়িত্ব, দেশের প্রতি দায়িত্ববোধ, হ্যাঁ, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি রাজনৈতিক দলের উদ্দেশ্য এবং কাজ। একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশের মানুষদের কল্যাণ কামনা করা, দেশকে শিক্ষা, সংস্কৃতি, শিল্প, অর্থনীতি বিভিন্ন দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, এগুলি অ্যাকচুয়ালি মূল রাজনৈতিক দলের আদর্শ হওয়া উচিত প্রতিটা রাজনৈতিক দলের। সেইভাবে ওনারা চেষ্টা করেছিল। শেখ মুজিবকে
1949 সালে কারাগারে প্রেরণ করা হয়। তিনি 52 সালে 27 ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘকাল যাবৎ বন্দি জীবন কাটান। দেশের জন্য, দেশের মানুষের জন্য, রাজনীতির জন্য, তার আদর্শের জন্য তার এই অবদান পৃথিবীতে উদাহরণ হয়ে থাকবেন। 1954 সালে যুক্তফ্রন্ট গঠনের মূল উদ্যোগ ছিল আওয়ামী লীগের। 1955 সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শ ধারণ করে দলের নাম পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ধারণ করা হয়। ফলে ধর্ম পরিচয় নির্বিশেষে সকল বাঙালি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীসমূহ জাতীয়তাবাদের ধারায় অংশগ্রহণের সুযোগ পায়। এই সময় দলটি পূর্ব বাংলার জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক সকল স্বার্থ রক্ষায় একদিকে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখে এবং প্রাদেশিক ও সংসদ সরকারের সদস্যগণ সর্বত্র সোচ্চার হতে থাকেন, যেটাই একটি রাজনৈতিক দলের আদর্শ হয়ে থাকে। তারা সেই আদর্শে কাজ করার জন্য সোচ্চার হয়ে ওঠে। তাহলে আমরা জানলাম আওয়ামী মুসলিম লীগ কীভাবে গঠন হয়েছিল, তারা কী আদর্শে তাদের নেতৃত্ব দিয়েছিল, তারা দেশের স্বার্থে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিল। এই পর্যায়ে আমরা যুক্তফ্রন্ট গঠন, নির্বাচন ও সরকার সম্পর্কে একটু জানব। যুক্তফ্রন্ট পাকিস্তান প্রতিষ্ঠার পর শাসক দল মুসলিম লীগ দীর্ঘদিন নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকার গঠনের কোনো উদ্যোগ নেয়নি। প্রাদেশিক সরকার নিয়ে কেন্দ্রীয় সরকারের টালবাহানা পূর্ব বাংলার কাছে স্পষ্ট হয়ে ওঠে, কারণ তারা পূর্ব বাংলার মানুষের হাতে ক্ষমতা দেওয়া কোনোভাবেই মেনে নিতে পারেনি। তাই তারা নানা টালবাহানায় এই সমস্ত নির্বাচনকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে মুসলিম লীগের শোষণীয় পরাজয়ের লক্ষ্যে 53 সালের 14 নভেম্বর আওয়ামী লীগ যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে। কখন? 53 সালের 14 নভেম্বর। এর পরে 21 দফা প্রণয়ন শেষে 4টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। মাল্টিপলের জন্য এবং জ্ঞানমূলক প্রশ্নের জন্য দরকারি। কোন 4টি দল নিয়ে যুক্তফ্রন্ট সরকার গঠিত হয়েছিল? আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম, গণতন্ত্রী দল। এই 4টি দল মনে রাখবে। 54 সালের মার্চ মাসে প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জনগণ যুক্তফ্রন্টের 21 দফাকে তাদের স্বার্থ রক্ষার সনদ বলে বিবেচনা করেন। পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদে 237টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট 223টি, মুসলিম লীগ মাত্র 9টি আসন লাভ করে। বাকি আসন অন্যরা পায়। এই নির্বাচনে পূর্ব বাংলার জনগণ পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় পশ্চিম পাকিস্তানের কর্তৃত্ব এবং প্রভাব থেকে মুক্ত হওয়ার রায় প্রদান করে। পূর্ব বাংলার বাঙালিদের শাসন দেখতে তারা যে আগ্রহী তা প্রকাশিত হয়। জনগণ যে সকল ক্ষমতার উৎস একটি গণতান্ত্রিক রাষ্ট্রে, এই নির্বাচন তা প্রমাণ করে। জনগণ নির্বাচনের মাধ্যমে মুসলিম লীগকে প্রত্যাখ্যান করে পূর্ব বাংলার মুসলিম লীগের শাসনের অবসান ঘটায়। এই যুক্তফ্রন্ট সরকারের 21টি দফা ছিল। 21 দফা সম্পর্কে আমরা একটু জানব। এই যুক্তফ্রন্টের 21 দফার প্রথম দফা হলো বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা। কি? বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা। পরীক্ষায় এটা আসে যে যুক্তফ্রন্ট সরকারের প্রথম দাবি কি ছিল, 7 নম্বর দাবি কি ছিল, 10 নম্বর কি ছিল, হতে আসতে পারে 21 নম্বর কি ছিল। এখানে সর্বোপরি দেশের তুমি 21টা দফা পড়লে বুঝতে পারবে এখানে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, সংস্কৃতি বিভিন্ন বিষয় সম্পর্কে এদের কি অধিকারের কথা, ওদের দাবির দাওয়ার কথা বর্ণনা করা আছে। যেমন সমবায় কৃষি ব্যবস্থার প্রবর্তন, পাট ব্যবসাকে জাতীয়করণ, ন্যায্য মূল্যে পাটের দাম ন্যায্য মূল্যে প্রদান। পাট কেলেঙ্কারির সাথে তখন এটা বিশাল একটা ফসল ছিল, অর্থকরী ফসল এবং দেশের আয়ের অন্যতম একটা উৎস ছিল। এখানে ষড়যন্ত্র ছিল, তাদের স্বাস্থ্যের ব্যবস্থার কথা ছিল, সেচ ব্যবস্থার উন্নয়নের কথা ছিল। পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানে যেহেতু বৈষম্য ছিল, পূর্ব পাকিস্তানে তেমন কোনো উন্নয়ন এবং সমৃদ্ধি বা ওই পার্টের কোনো ভালো কিছু চাওয়া হতো না, তাদের অর্থনীতির দিকে নজর দেওয়া হতো না। সুতরাং অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, সেই সাথে শিক্ষকদের ন্যায় বেতন, শিক্ষক ভাতার ব্যবস্থা ইত্যাদির কথাও ছিল।
শিক্ষার অন্যতম মাধ্যম হিসেবে স্বীকৃতি দেওয়া বাংলাকে। হ্যাঁ, বাংলা যেহেতু আমরা ভাষার জন্য যুদ্ধ করে ভাষা পেলাম, সেই জন্য ভাষাকে, বাংলাকে শিক্ষার অন্যতম মাধ্যম। এছাড়াও ছিল ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পূর্ণ সাহিত্য শাসনের দাবি, রাজবন্দীদের মুক্তি দান, বাক স্বাধীনতা, যারা বায়ান্নর ভাষা আন্দোলনের পরবর্তীতে বিভিন্ন সংগ্রামে যারা হুম জেলে ছিল, যারা বন্দী ছিল, তাদেরকে মুক্তিদান, কথা বলার অধিকার, সভা সমিতি স্বাধীনতা, এই সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত। কোনো ধরনের অধিকার কিন্তু ছিল না, বাক স্বাধীনতা ছিল, মতামত প্রকাশ ছিল না, হ্যাঁ, তাদের কোনো তেমন অধিকার ছিল না। বাংলা ভাষার শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণ, 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস সরকারি ছুটির দিন ঘোষণা করা, নিয়মিত ও অবৈধ নির্বাচনের ব্যবস্থা করা, পরপর 3টি উপনির্বাচনে যুক্তফ্রন্ট পরাজিত হলে মন্ত্রিসভা স্বেচ্ছায় পদত্যাগ করবে। তারা এই মর্মে এই শর্তে বলেছিল যে আমরা যদি উপনির্বাচনে হেরে যাই, আমরা মন্ত্রিসভা পদত্যাগ করব এবং আমাদেরকে এই সুযোগ সুবিধা দেওয়া হোক, এই যেগুলো একটু আগে বললাম। হ্যাঁ, আমাদেরকে ভাষা দেওয়া হোক, শহীদ মিনার দেওয়া হোক, আমাদের পাঠকে জাতীয়করণ করা হোক, আমাদের শিক্ষার সুযোগ দেওয়া হোক, প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করা হোক, আমাদেরকে বিভিন্ন বন্দীদের মুক্তি দেওয়া হোক, হ্যাঁ, শাসন বিভাগ হতে বিচার বিভাগকে পৃথক করা হোক। এই সমস্ত 21টা দাবি নিয়ে যুক্তফ্রন্ট সরকার কি গঠিত হয়। তাহলে আমরা আজকে জাতীয়তাবাদের চেতনায় আমরা উদ্ভাসিত হয়ে আমরা কিভাবে আমাদের শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি এবং রাজনীতিকে বোঝার উপলব্ধি হয়েছে আমাদের মাঝে। শহীদ দিবস, আন্তর্জাতিক ভাষা দিবসের গুরুত্ব, সেটা বাঙালির জাতীয়তাবাদে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং আমাদেরকে কিভাবে স্বীকৃতি দিয়েছে। এছাড়াও আমরা বাঙালি জাতীয়তাবাদের বিকাশে রাজনৈতিক আন্দোলনগুলোর ভূমিকা, আওয়ামী মুসলিম লীগ গঠন এবং যুক্তফ্রন্ট গঠন, নির্বাচন ও সরকার, এই কয়েকটি বিষয় সম্পর্কে একটু জানলাম। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমাকে 15টা ছোট প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন লিখে হোয়াটসঅ্যাপে পাঠাবে। তাহলে তোমাদের জন্য বাড়ির কাজ রইল এই সমস্ত বিষয়ের উপর। আচ্ছা, 15টি বোধহয় পারবে না, একটু বেশি হয়ে যাবে, তোমরা 10টি মাল্টিপল আমাকে লিখে হোয়াটসঅ্যাপে পাঠাবে, এক কথায় উত্তর যেটা। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী, পড়াশোনা করো রেগুলার মন দিয়ে, প্রতিটি শিক্ষকের ক্লাস শুনো, সেটা তোমাদের জন্য প্রথম থেকে, এই যে বছরের প্রথম থেকে দয়া করে পাঠ্যপুস্তক লাইন বাই লাইন পড়ার চেষ্টা করো, ডেইলি 2 পৃষ্ঠা পড়ো, 4 পৃষ্ঠা পড়ো, প্রত্যেকটা সাবজেক্ট। সেটাই অনুরোধ রইল। বাড়ির কাজ দয়া করে জমা দিবে, আমাকে বাড়ির কাজ করে পাঠাবে হোয়াটসঅ্যাপে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থাকো।